ইগোর লড়াই চলছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখেছি বরাবরই তিনি ইগোয় বিশ্বাসী। তার এতটাই ইগো সমস্ত ব্যাপারে, কি কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের আলোচনা হোক, বা যে কোনো বিষয় হোক, বা বিরোধী পক্ষর সাথে কোনো কথা হোক, কিংবা তার রাজ্যের তার দলেরও কোনো কোনো নেতা নেত্রীর ক্ষেত্রেও প্রচণ্ডভাবে ইগো ব্যবহার করেন। ঠিক একইভাবে দেখছি পাচ্ছি এই যে আরজিকর কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের সাথে যে আলোচনা, সেখানেও তার বড় ইগো। এত আত্মসম্মান, এত ইগো আসে কোথা থেকে? আলোচনা করলে কি কী ক্ষতিটা ছিল? বারবার চিঠির ভুলভ্রান্তি, বারবার আপনার তারা যে একটা দাবি দিয়েছে, তাদের যে 5 দফা দাবি ছিল, সে 5 দফা দাবি আপনি কোনোভাবেই মানতে পারছেন না, কোনোভাবেই না। আপনি বলছেন সেখানে ভিডিও রেকর্ডিং করা যেতে পারে, সেখানে ভিডিও রেকর্ডিং করা যেতে পারে, কিন্তু লাইভ টেলিকাস্ট করা যাবে না কেন? আপনারই তো রাজ্য, আপনার রাজ্যের আপনারই তো জনগণ। আমরা তো জানতে চাই কি আলোচনা হচ্ছে সেখানে, ডাক্তাররা কতটা দোষী, ডাক্তাররা কি চাইছে, আপনি সেটা কীভাবে সলিউশন করতে চাইছেন, আপনার মন্তব্যটা কি? লাইভ টেলিকাস্ট হোক, আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখি, গোটা ভারতবর্ষের মানুষ দেখি। আপনার তো ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার কথা। আপনার ভয় কিসে? কিসের ভয়? আপনি পারবেন না এদের দাবিগুলো মিটিয়ে নিতে? পারবেন না, আপনি পারতে চাইছেন না। আপনার এই যে বললাম না, আপনার সব ব্যাপারে রাজনীতি, আর ঘুরে ফিরে আপনি সব জায়গায় রাজনীতির রং দেখেন এক কারণে, আপনি রাজনীতির বাইরে বেরোতে পারেননি। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেননি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হতে পারেননি। একজন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনারই দপ্তরের এই যে জুনিয়র ডাক্তাররা, এদের আপনি নিজের সন্তানের মতন ভাবতে পারেননি। আপনি এদেরকেও চিরশত্রুতায় পরিণত করতে চাইছেন, যেটা আমরা বিগত দিনে বহু ক্ষেত্রে দেখেছি। কখনো ডিএ আন্দোলনকারীদের মাঝখানে, তাদেরকে ডিএ আন্দোলনকারী থামাতে সাধারণ মানুষের মাঝখানে যে আপনি বলেছেন এদের ডিএ, আপনাদের যদি লক্ষ্মী ভাণ্ডার না দিতে পারি, এদের ডিএর জন্য আপনাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আন্দোলনকারীর সাথে লক্ষ্মী ভাণ্ডারের যারা পায় তাদের মধ্যে একটা লড়াই বাঁধিয়ে দাও। শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও দেখলাম, যারা অবৈধ, যাদেরকে কোর্ট বারণ মানে নির্দেশ দিয়েছিলেন যারা অবৈধ, তাদের মধ্যে যারা বৈধ তাদের সাথে লড়িয়ে দেওয়া। মানে সবসময় যেটা লড়িয়ে দাও লড়িয়ে দাও, আমি আমার জায়গায় থাকি। ঠিক একইভাবে লড়িয়ে দিতে চাইছেন সাধারণ মানুষের সাথে ডাক্তারদেরকে। এটা আপনি লড়িয়ে দিতে চাইছেন, তাই আপনার দলের যারা বিভিন্ন জায়গার এজেন্ট, অর্থাৎ আমরা দালাল ফালাল বলবো না, কর্মী বলছি না, একবারে ডাইরেক্ট আপনার কোম্পানির এজেন্ট যারা রয়েছেন, তারা কেউ এমএলএ, প্রাক্তন এমএলএ, কেউ বর্তমান এমএলএ, বিভিন্ন জন, বিভিন্ন ক্ষমতাধীন, তারা কিন্তু হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। এরপরে জনগণ আশঙ্কা করছি এটা আপনি করবেন। আপনি কী যে করতে পারেন আর কি করতে পারেন না, পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখে অভ্যস্ত। আপনি লাশে বিশ্বাসী, আপনার লাশ কালচারটা আপনার প্রথম থেকেই মনে আছে। রিজানুর রহমান, তাকে নিয়ে শুরু করেছিলেন। তাপসী মালিক, কে ছিল না? আপনার একটা করে লাশের দরকার। কখনো অমিতাভ মালিক, প্রত্যেকটা লাশ নিয়ে আপনি রাজনীতি করছেন। আর এখন চাইছেন যে প্রত্যেক দিন কোনো না কোনো, কলকাতার উপরে যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে রুগী মারা যাক, আপনি চাইছেন, ডাক্তাররা চাইছেন না। ডাক্তাররা চাইছে না, কারণ ডাক্তাররা ডাক্তারের চিকিৎসা করছে। আর এটা তো দুর্ভাগ্যের বিষয়। আপনি আবার এই যে নবান্নে চিঠি দিয়েছেন, আপনি মানুষকে পড়ে মানে বিভিন্নভাবে বোঝাতে চাইছেন, মানে পুরো হেঁটে যাকে বলে আর কি। কী করছেন আপনি নিজেও জানেন না। আপনি একবার নবান্নদের ডাকার জন্য বললেন আসুক, সেখানে হবে না। আবার চিঠি, আবার চিঠি, চিঠির পর চিঠি, মেলের পর মেল চলছে। আবার সচিবকে নির্দেশ দিয়েছেন কি, কোন কোন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তারা কাজে আসছে না, তাদের তালিকা চেয়ে পাঠিয়েছেন। মানে আপনার পুরোপুরি প্রতিহিংসা, যেটা আপনি বলেন না, আপনি প্রতিহিংসা না, প্রতিহিংসা। এবার এদেরকে কোনো একটা ব্যবস্থা নেবো, মানে কোনোভাবে দমাতে হবে, কিন্তু আপনি নিজে দমবেন না। কিন্তু ডাক্তারদের দমিয়ে দিলেন, ডাক্তাররা কাজে ফিরল। তাদের মানসিকতা, কাজ করবার মানসিকতা, তাদের যে দাবি, তাদের যে সুরক্ষা, সেটা আম আদমি যেখানে রয়েছেন, আপনি এটাও জানেন। এগুলো একটু মানে মানে আমরাও আন্দাজ করতে পারছি আপনার কুচক্রি মনের, কুচক্রের কথা। আবার একটা ডেট আছে সুপ্রিম কোর্টে, সেখানে আবার হাজির হবেন। ডাক্তারদের আন্দোলনের তো একটা লিস্ট বেরিয়েছে, ডাক্তাররা কাজে যোগ দিন, সেইটা আপনার সুপ্রিম কোর্টের
চাওয়াটা একদম বড় অস্ত্র হাতে পেয়ে গেছেন, সেটা কাজে পুরোপুরি কাজে লাগাতে হবে, যেন তেন প্রকারেণ, আইনের দোহাই দিয়ে। মানবিকতা নয়, আপনি মানবিকতার কথা বলেন, মানবিকতা বলে আপনার কিচ্ছু নেই। আইনের দোহাই দিয়ে ডাক্তারদের লাগতে হবে পেছনে, ডাক্তারদের পানিশমেন্ট দিতে হবে। আর এটাও তো বলছি, সিনিয়র ডাক্তাররা কি বলছে, আজকে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিলে সিনিয়র ডাক্তাররা ওপিডি বন্ধ করে দেবে। পরিস্থিতিটা আপনি নিজে কি করতে চাইছেন আপনি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন মানুষ লেলিয়ে দিয়ে কাজ হবে না। লেলাবে কাকে? আপনাদের দলীয় কর্মীদের লেলাতে পারেন, সাধারণ মানুষকে লেলাতে পারবেন না। সাধারণ মানুষকে লেলাতে পারবেন না। দলীয় কর্মীরা আপনার তাবেদারি করবে, তারা আপনার নুন খায়, তারা আপনার গুণ গাইবে, এটাই ফাইনাল। কিন্তু সাধারণ মানুষ তো আপনার নুন খায় না। সাধারণ মানুষ তো খেটে খায়, তাদের তো চটি চেটে খেতে হয় না। আজকে বলছেন তাদের লিস্ট করেছেন কেন? জানি না আপনার অভিসন্ধি কী আছে। সামনে যেটা আসছিলাম, সামনের আবার সুপ্রিম কোর্টে আবার আপনার রাজ্য সরকারের জনগণের ট্যাক্সের টাকায়, ডেভেলপমেন্টের টাকায় যে 21, 22, 23 জন ক্রমশ উকিলের সংখ্যা বাড়ছে, তাদের দিয়ে আবার সেই আগের দিনের কথাটা না তুলে বসেন যে মানুষ আন্দোলন করছে কিন্তু পুলিশের পারমিশন নিতে চাইছে না, নিচ্ছে না। মানে ওখান থেকেও একটা রায় বেরিয়ে আসুক, তারপরে আমি দেখছি কীভাবে আন্দোলন হয়। অর্থাৎ দমন পীড়ন নীতি। কিন্তু আপনি একবারের জন্য বলছেন না যে সঠিকভাবে এর তদন্তটা হোক। আমি একজন স্বাস্থ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী হিসাবে আমার সদিচ্ছাটা, আপনার কোনো রকম সদিচ্ছা আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। আপনার এবং আপনার পারিষদের কারুর এক সদিচ্ছা দেখতে পাইনি। আর আজকের এই আন্দোলন তো বিদ্রোহর মতন শুরু হয়েছে। ধিকি ধিকি করে জ্বলছিল। আজকে আরজি কর নিয়ে কিন্তু এই আন্দোলনটা নয়। যদি বলেন আপনি আরজি কর নিয়ে এই আন্দোলন, আরজি কর নিয়ে আন্দোলন নয়। আন্দোলন আপনার সেই দুর্নীতির শুরু থেকে, কেষ্ট বিষ্টুরা যখন থেকে ধরা পড়া শুরু করলো, তখন আপনি তাদেরও বাঁচানোর চেষ্টা করেছেন। আপনি বরাবরই দুর্নীতির পক্ষে, এটা পরিষ্কার। এই আন্দোলন আজকের নয়, এই আন্দোলনটা পুরোপুরি ধিকি ধিকি করে জ্বলছিল, তুষের আগুনের মতন। সর্বশেষ ঘি ঢালা হয়েছে আরজি কর কাণ্ডটা। আজকে দাউ দাউ করে জ্বলছে আন্দোলন, দাউ দাউ করে জ্বলছে চারিদিকে বিদ্রোহ। আজ নিস্তার নেই, নিস্তার পেতে পারেন না, নিস্তার পাওয়ার কথা নয়। নিস্তার আপনাকে কেউ দেবে না, গোটা পশ্চিমবঙ্গবাসী কেউ দেবে না। স্রেফ আবারও একটা কথা বলি, আপনার কোম্পানির এজেন্টরা ছাড়া আপনাকে কেউ নিস্তার দেবে না। আজ এখনও সময় আছে আলোচনা। আপনি বলছেন আলোচনার ভিত্তিতে সব করা সম্ভব। একবার স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় বসুন। আমরা দেখতে চাই আপনার অভিপ্রায় এবং ডাক্তারদের অভিপ্রায়, কী তারা চাইছে, কে দোষী কে নির্দোষ। আমরা সরাসরি লাইভ দেখতে চাই। যদি পারেন করেন না। বহু জায়গায় তো আপনি উপযাজক হয়ে চলেও যান সে সমস্ত জায়গায়। আজকে অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে আপনি নিজেও বুঝতে পারছেন। কোন ডাক্তার, যারা প্রতিনিধি আসবে, তারা কি প্রশ্ন করবে, সে প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তার কারণ হচ্ছে উত্তর দেওয়ার সদিচ্ছাটা নেই। তার কারণও একটা আছে, উত্তর দিতে গেলে তো নিজে দোষী প্রমাণিত করে ফেলব। কাজেই যেন তেন প্রকারণটা এটাকে এড়াতে হবে। এড়িয়ে উল্টে কোর্টের দোহাই দিয়ে ডাক্তারদেরকে পানিশমেন্ট দিতে হবে। তারপরে জনগণেরটা বুঝে নিচ্ছি, সাধারণ মানুষ যেখানে রয়েছে। এভাবে চলে না, এভাবে চলতে পারে না। কাজেই আপনাকে যারা আন্দোলন করছেন তাদের পক্ষে থেকে কথা বললেই একমাত্র আগামী দিনের পশ্চিমবঙ্গ সুষ্ঠুভাবে চলা সম্ভব, নচেত নয়। আর যে দাবিটা উঠেছে, দাবি 1 দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। একা মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেই তো দুটো মন্ত্রী আরও পদত্যাগ করবেন, স্বাস্থ্য আর পুলিশ। যে তিনটের কম্বিনেশনে আজকের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এতদিন আমরা জানতাম যে খালি শিক্ষাক্ষেত্রে হয়তো দুর্নীতি বা অন্যান্য আর্থিক দুর্নীতি, কিন্তু স্বাস্থ্যটার যে এত দুর্দশা একে একে জানতে পাচ্ছি। স্বাস্থ্যটার যে এত দুর্দশা খারাপ আমাদের কারুর জানা ছিল না, পশ্চিমবঙ্গের মানুষের জানা ছিল না। মাত্র 7,000 জুনিয়র ডাক্তারের জন্য আপনার স্বাস্থ্য ব্যবস্থা অচল। আপনি কেন আছেন? স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুন। 7,000 জুনিয়র ডাক্তারের জন্য যদি গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা অচল হয়ে যায়, তখন স্বাস্থ্যমন্ত্রী দেখে লাভটা কি? পদত্যাগ করুন ইমিডিয়েট। আরও একটা দাবি 1 দফা 1,
স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। কথাগুলো বললাম,